রাত বাজে একটা, মাথায় ঝিম ধরে আছে। নেশাটা বোধ হয় একটু বেশি চড়ে গেছে। দুঃখগুলোকে ডুবিয়ে দেওয়ার জন্যই এটাই ভালো উপায়। রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দিতেই দেখলাম খাটের উপর বসে যে একটা মেয়ে বসে আছে। আমার বউ। আমার বউ কে হবে? আমার বউ তো হতে পারে শুধু সাদিয়া। হঠাৎ দরজা বন্ধ করার শব্দে আমার ঘোর কাটল। রমেনকে দেখে স্বাভাবিক মনে হলো না, যদিও ঘরের ঝাপসা আলোতে কিছুই বুঝতে পারছি না। ও কি অসুস্থ? ও এমনিও অনেক দেরি করে, তারপর এসেছে। এত সময় আমার 2-3 ঘন্টা ঘুম হতো, এখন 1টা বাজে। 10টার সময় আমাকে রনির মা মানে আমার শাশুড়ি আমাকে সাজিয়ে বসিয়ে দিয়ে গেছে। রবিনের কাজিন ভাইদের সব বউ আমাকে বলে গেছে যে ঘুমিয়ে পড়ো না, রবিনের জন্য অপেক্ষা করবা। আমি শুধু মাথা নাড়ছিলাম। বাড়ির বড়রা অর্থাৎ রবিনের কাকিমা, খালামণি আর কে কে যেন বলল, আজ স্বামী যা চায় তাই দিবা। আমি খাট থেকে নেমে ওনার কাছে গেলাম। রবিন দরজায় হেলান দিয়ে দাঁড়িয়েছিল। আপনি কি ঠিক আছেন নাকি অসুস্থ? কাউকে ডেকে আনবো? এই কথা বলে কোনো উত্তরের অপেক্ষা না করেই রিমি দরজা খুলতে গেল। তখন আমি হঠাৎ ওর হাতটা ধরলাম। ও ভয় পেয়ে গেল। যেও না, আমার সাথে থাকো। আমি রিমির হাত ধরে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রইলাম। আমি কি করব বুঝতেছি না। এইভাবে কি সারা রাত দাঁড়িয়ে থাকবো? আমি কয়েক মিনিট পর হাতটা ছাড়িয়ে নিয়ে বিছানার দিকে যেতে লাগলাম। তখনই রবিন বলল, সব তোমার নাটক ছিল, সব মিথ্যে ছিল। আপনি কি বলছেন? আমি কিছু বুঝলাম না। আপনি কি মদ খেয়েছেন? এই জন্যই কি 2 ঘন্টা দেরি করে এসেছেন? আমি বিড়বিড় করে সাদিয়ার নাম আহরে যাচ্ছি আর রিমির দিকে এগিয়ে যাচ্ছি। কিছু বোঝে ওঠার আগেই আমি রিমিকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলাম। কি করছেন আপনি? আমি রিমির 2 হাত বিছানার সাথে চেপে ধরে বললাম, কেন করলে এমন বলো? আজ বলতেই হবে, না হলে আমি তোমায় দেখে নেব। ছাড়ুন, আমার লাগছে, ব্যথা পাচ্ছি। প্লিজ ছাড়ুন আমাকে। কি করেছি আমি? আপনি খুব খারাপ, ছাড়ুন আমাকে, লাগছে আমার। সাথে সাথে আমি ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমি নেশায় বোধ হয়ে আছি। সাদিয়ার উপর খুব ক্ষোভ। আমি রিমিকে সাদিয়া ভাবতেছি। আমার আঙ্গুল দিয়ে ওর ঠোঁটের লিপস্টিক মুছে দিতে রিমি আমাকে ও ধাক্কা দিল। ধাক্কা খেয়ে তাল সামলাতে না পেরে আমি ছিটকে পড়লাম। মাথায় আরো রাগ চেপে গেল। রিমির গালে সজোরে একটা চড় বসালাম। বিয়ের ঝামেলায় সকাল থেকে না খাওয়া রিমি জ্ঞান হারিয়ে ফেলল। কি ভাবছেন সাদিয়া কে? গল্পের সাথেই থাকুন, সবটা জানতে পারবেন। রিমি জ্ঞান হারিয়ে ফেলার কিছুক্ষণ পর বুঝতে পারলাম এটা সাদিয়া না। উঠে দাঁড়ালাম। সাদিয়া আমার এক্স গার্লফ্রেন্ড। নেশা করার কারণে সব উল্টাপাল্টা লাগছে আমার। সোফায় বসে মাথা নিচু করে রইলাম কিছুক্ষণ। এটা আমি কি করতে যাচ্ছিলাম? যাই হোক, এখান থেকে বের হতে হবে আমার। সকালে তো হবেই না, গেলে এখনই যেতে হবে। যেই ভাবা সেই কাজ। বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। সুমনাকে ফোন দিলাম। প্রায় রাত 1টা বাজে তখন। শোভনা আমার ক্লাসমেট ছিল, এখন অফিসের কলিগ। আমরা বেশ ভালো বন্ধু। শোভনা ওর গাড়ি নিয়ে আমার বাসার সামনে থামিয়ে নামতে নামতে বলল, এত রাতে ফোন দিলি, কি হয়েছে? ঢাকা যাবে এখনই। তো যা তুই। তুই ড্রাইভ করবে? হোয়াট? পারবো না। বিয়ে করেছিস এক মেয়েকে নিয়ে, পালিয়ে যাবি অন্য মেয়ের সাথে? মজা করিস না। সিরিয়াসলি? তুই এখন গেলে বাসায় ঝামেলা হবে। আমি ড্রিঙ্কস না করে থাকলে আমি চালাতাম, এখন কথা বাড়ালে আমার একাই যাওয়া লাগবে নিজের। আমি গাড়িতে উঠে ড্রাইভিং সিটের পাশের সিটে বসলাম। সুমনা তাই ড্রাইভিং সিটে এসে বসতে বসতে বলল, সত্যি যাবি? হ্যাঁ। আর তোর বউয়ের কি হবে? সেটা আমার জানার বিষয় না। তোর বিয়েতে আমার আসাই উচিত হয়নি। তুই তো এমনিও ছিলি না। ছুটি তো নিয়ে এসেছিলাম শান্তির ভেকেশন কাটাবো বলে। ওসব বিয়ে টিয়েতে যেতে আমার ভালো লাগে না। দূর, আর হলো না। আমি বাইরের দিকে তাকিয়ে আছি, মনটা খুব খারাপ। সাদিয়াকে ভুলে যা। একটা নিঃশ্বাস ছেড়ে, ভুলে গেলি? তাহলে কই পালাচ্ছিস? টাইম লাগবে, বাট সব নর্মাল হয়ে যাবে। জলদি হোক, দোয়া করি। আমি কিছু বললাম না, চুপ করে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। সুমনা হঠাৎ খেয়াল করলো আমার হাতে লিপস্টিক লেগে আছে। তোর হাতের লিপস্টিক লেগে না? আমি নিজের হাতের দিকে
খেয়াল করে সুমনার দিকে তাকালাম। সুমনা সন্দেহ চোখে তাকিয়ে আছে। সুমনা অনেক স্মার্ট, চটজলদি সব বোঝা যায়। তাই কথা ঘুরিয়ে বললাম, গাড়ি স্টার্ট দে। ও বুঝেছি। সুমনা হাসতে লাগলো। তুই যা ভাবছিস এমন কিছু না। তাহলে কি হলো বল। তোর মনে হয় এমন হবে? নিজের চোখে দেখতেছি। এমন কিছুই হয়নি। হয়েছে। হয়নি বললাম না? ওরে, তুই কি লজ্জা পাচ্ছিস? তোকে ডাকাই ভুল হয়েছে। এখন আমার দোষ? বাহ বাহ, মেয়েটাকে এখন একা ফেলে যাচ্ছিস। কত সুন্দর, বাহ বাহ। ভুল হতে যাচ্ছিল কিন্তু হয়নি। ড্রিঙ্কস করাই উচিত হয়নি। যাই হোক, খুশি তুই শুনে? চল এখন গাড়ি স্টার্ট দে। সুমনা হা করে তাকিয়ে আছে, যেন কি না কি করেছি আমি। ওর মুখভাব দেখে বিরক্তির সাথে বললাম, কিছু হয়নি বললাম না? হলে ভালো হতো। একটা ছোট্ট শান হতো, বা একটা ছোট্ট। মেয়েটার নাম কি? তোর বউ নাম? জানি না। হোয়াট? নাম জানি না, কিন্তু এতটুকুই জানি যে ও নিজেই বাচ্চাদের মতো করে। নিজেই বাচ্চা একটা, আর ওর কোনো বাচ্চা হবে না। তোদের ষড়যন্ত্রের জন্য এই অবস্থা আমার। আমি কি জানতাম নাকি যে আন্টি বোকা বাচ্চা বাচ্চা মেয়েকে? আমি তো জানতাম মেয়েটা তোর বড় বয়সী। হ্যাঁ, বয়সেই বড়, স্বভাব সেই ছোটবেলায় আটকে আছে। হয়েছে, থাক, চল এখন। রাগ করিস না। রাগ করেও বা কি হবে? যখন চোখ খুললাম তখন সকাল হয়েছে, প্রায় 7:30। মাথা ঝিম মেরে আছে। আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম আমি কোথায় আছি। হঠাৎ গতকাল রাতের কথা মনে এলো। মনে পড়াতেই নিজের দিকে তাকালাম। গায়ে একটা চাদর দেওয়া। আমি তাড়াতাড়ি উঠে বসলাম। রবিন রুমের কোথাও নেই। কোথায়ও? জলদি ফ্রেশ হয়ে নিচে নেমে আসলাম। কাকিমণি, খালামণি আর আমার শাশুড়ি নাস্তা তৈরি করছেন। এত জলদি ঘুম ভেঙে গেল? রিমি, এখানে তোর কোনো কাজ নেই, তুই উপরে রবিনের কাছে যা। কিন্তু শাশুড়িমার মুখেই শুধু হাসি নেই। উনি অনেক চিন্তিত মনে হচ্ছে। 8টার পরেই সবাই নিচে আসতে লাগলো নাস্তা করতে। রবিন কোথায়? এখনো তো এলো না। এত দেরি তো করেই না। প্রতিদিন আর আজ কি এক? সবাই হেসে উঠল। আমি মনে মনে ভাবলাম যে রবিন তো রুমে নেই, নিচেও কোথাও নেই। গেল কোথায় ও? ও তো নেই উপরে। নেই মানে? কোথায় ও? আমি জানি না। আমি দোতলায় পড়ে গেলাম। এই কি অবস্থা? সবাই আমাকে কেন জেরা করছে? কাল রাতেও আমার সাথে যা করেছে, এরপর আমার ওর বিষয়ে জানার ইচ্ছা নাই। জানি না মানে কি? রাতে ছিল না তোর সাথে? আমি বললাম ছিল তো, কিন্তু কিন্তু কি? আমার শাশুড়ি ব্যস্ত হয়ে পড়লেন। ছেলের কোনো খবর কেউ জানে না বাসার, এই জন্য। আমি এখন কি বলবো, কিভাবে বলবো? আমি জ্ঞান হারানোর পর কি হলো কিছুই তো জানি না। আর কাল রাতের কাহিনীও খুব একটা সুন্দর না যে বলবো। আরে বৌদি, শান্ত হও। গেছে হয়তো কোথাও কাজে। ছেলে কি পিচ্ছি যে কেউ ধরে নিবে? সবাই খেতে বসে পড়ল। শুধু শাশুড়ি মাই বাকি রইলেন। ছেলে না আসলে নাকি খাবেন না। আমি কাল থেকে না খেয়ে আছি, এখন ওনার জন্য আরও না খেয়ে থাকতে পারবো না। আমি খেতে বসে পড়লাম। আমার শাশুড়ির সেটা ভালো লাগলো না। তার চাহনি দেখেই সেটা বুঝলাম। তাতে আমার আপাতত কিচ্ছু যায় আসে না। আমি আগে খেয়ে নেই। সবার খাওয়া চলছে এমন সময় বাসার টেলিফোন বেজে উঠল। শাশুড়ি মা জলদি ফোনের কাছে গেলেন ধরার জন্য। হ্যালো? হ্যাঁ, হ্যালো মা, আমি। রবিন, কই তুই? দেখো, পাগল হয়ে গেছিলে ছেলে চিন্তায়। ওপাশ থেকে বললাম, আমি ঢাকা চলে এসেছি, আমার কাজ ছিল তাই। কি? কোথায় তুই? তোর কি বিয়েটা ছেলে খেলা মনে হয়? আজ না বউ ভাত? কখন গেছিস তুই? মা প্লিজ, ধরে বেঁধে একটা বয়সে বড় মেয়ের সাথে বিয়ে দিয়েছো, ভালো কথা, কিন্তু এসব রিচুয়াল আমার দ্বারা হবে না। তুই আজই ফিরে আসবি। আমার প্রজেক্টের কাজ আছে আজ থেকে। বাই মা, লাভ ইউ। সবাই মোটামুটি খাওয়া বন্ধ করে উৎসুক চোখে শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে আছে। কি হলো কেউ বুঝছে না। সবাই খাওয়া থামালো, তাই আমিও থামালাম খাওয়া। রিমি, আমার সাথে উপরে আসো। এখন আবার কি হলো? আমি কি কিছু ভুল করেছি? রবিন কি আমার নামে কিছু মিথ্যা বলে দিয়েছে?
কি হয়েছে আপা? কোথায় ও? ঢাকা তোমার ছেলে। রিমি, কি হলো? আসো আমার সাথে। মেয়েটা খাচ্ছে, তুমি ওকে টানাটানি করছো কেন? তুমি তোমার কাজ করো। রিমি, উপরে আসো। আমি খাওয়া ছেড়ে উঠলাম। আমার পিছে পিছে কাকিমণি আর খালামণিও আসলো। আমাকে রবিনের রুমে নিয়ে দাঁড় করানো হলো। আমার ছেলে চলে গেল, আর তুমি আমাকে জানানোর প্রয়োজন মনে করোনি? সত্যি আমি জানি না উনি কখন গেছেন। এখান থেকে যেতে শাওনের কমপক্ষে 5 ঘন্টা তো লাগবেই। এখন সে ঢাকাতে, মানে ও অবশ্যই মধ্যরাতেই বের হয়েছে। কাল আসে নাই ওর রুমে? এসেছিল। কখন? রবিন একটাই এসেছিলেন। এত দেরি? আমি তো ওকে 10টায় পাঠিয়েছিলাম। ফুলসজ্জার রাতেইও চলে গেল। বাহ, ঠিক করেনি ব্যাপারটা। আজ বৌভাত, কি অবস্থা হবে এখন? হবে না বৌভাত, কোনো অনুষ্ঠানের দরকার নেই। 12টায় এসে কি করেছে? সাথে সাথেই চলে গেছে। এখন আমি কিভাবে বলবো যে উনি এসে আমার সাথে... না না, ছি ছি, এগুলো বলতে পারবো না, তাই মিথ্যা বললাম। হ্যাঁ, চলে গেছেন সাথে সাথেই। তুই ডাকলি না কাউকে? আমি চুপ করে রইলাম। সত্যি এই মেয়ে কিভাবে ওর সাথে সংসার করবে? ওর উপর রেগে লাভ আছে আপা? তোমার ছেলে কি কথা শোনার মতো? শাশুড়িমা কারো কথায় কান না দিয়ে রেগেই ঘর থেকে বেরিয়ে গেলেন। সেই দিন বাড়ি চলে যাওয়ার পর 2 মাস আর বাড়ি যাওয়ার নামই নেয়নি। মা আমাকে ফোন করে আসতে বলেই কাল আসবো, পরশু আসবো, 1 সপ্তাহের মধ্যে আসবো। মূলত আমাকে হঠাৎ বিয়ে দেবার কারণ হলো সাদিয়া নামক মেয়েটার ভূত আমার মাথা থেকে সরানো। সেই জন্য সুমনা আর খালামণির হেল্প নিয়ে আমার মা অসুস্থতা নাটক করে বাসায় আমাকে এনে বিয়ে দিয়ে দিল। আমি তো রাজিই ছিলাম না। অনেক কষ্টে আমাকে রাজি করাতে পেরেছেন। মেয়ে দেখে দিয়েছেন আমার খালো, তিনি আমার সাথে খুব ফ্রি। আমি বিন্দাস আছি, আমার কোনো চিন্তা নেই। তবে শাশুড়িমা আমাকে দেখে দীর্ঘ নিঃশ্বাস ছাড়েন। ছেলের বিয়ে আমি দিয়েছি সত্যি একটা বোকা মেয়ের সাথে, যার রবিনের ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। বয়সে রবিনের বড় হলেও বাচ্চামো এখনো যায় নাই। একদিন আমার মা খালু ডেকে বলে বসলেন, রবিনের জন্য তুমি ভালো মেয়েই ঠিক করবে, এই বিশ্বাসে বিয়ে দিয়ে এখন পস্তাতে হচ্ছে আমার। ওকে রবিনের কাছে রেখে আসো। রবিন আর আসবে না, ভালো মতো চিনি ওকে আমি। তুমি রেখে আসো রিমিকে। তা না হয় কালই দিয়ে আসবো। আজই? আজই? এক নয়, রবিনের কাছে দিয়ে আসো, নাইলে ওকে আমি আজই ওর কাকা কাকির কাছে পাঠাই দিব। তুমি রাগ করো না আপা, আমি যাচ্ছি। পরে খালুজান আমাকে এসে বললেন, ব্যাগ গোছা, বেড়াতে যাব আমরা। বেড়াতে? আমি তো খুশিতে শেষ। এই ঘরে সারা দিন ভাল লাগে না। খালুজানকে আমি ছোট থেকে চিনি। উনি একজন যার সাথে আমি গল্প করি। খুশির ঠালায় 5 মিনিটে রেডি হয়ে নিচে এলাম। তোমার এসব শাড়ি পরা আর চলবে না, আমি যা দিব তাই এখন থেকে পরবে। এই বলে একটান দিয়ে আমার হাতের ব্যাগটা নিলেন। তিনি নিজের রুমে গিয়ে একটা ট্রলি ব্যাগ আমার হাতে ধরালেন আর বললেন, যাও এখন, রবিনের খেয়াল রাখবে। এটা বুঝলাম না আমি, তাই প্রশ্ন করে উঠলাম, মানে? মানে আবার কি? রবিনের কাছে পাঠানো হচ্ছে তোকে। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি যাব না। যাবে না মানে? আরে মাত্র কয়েকদিনের জন্য যাব, আবার চলে আসব। কয়েকদিন আবার কি? খালামণিকে থামিয়ে দিয়ে খালু বলল, আরে এত কিসের কথা, যাই এখন। আমার তাও যেতে ইচ্ছা করছিল না। মোটামুটি চোখ গরম করে মিথ্যা আশ্বাসে রওনা হলাম। সন্ধ্যার দিকে রবিনের বাসায় পৌঁছালাম। অন্যরকম ভয় কাজ করছে। খালু কলিং বেল দিলেন। কিছুক্ষণের মধ্যে রবিন দরজা খুলে দিল। এই দুপুরবেলা কলিং বেল কে দিল? দরজা খুলে অবাক, খালু এসেছে রিমিকে নিয়ে। খালু, তুমি? তখনই আমার চোখে রিমির চোখ পড়লো। আমি সাথে সাথে চোখ নামিয়ে নিলাম। খালু বলল, তুই তো আর এলি না, তোর মাও বায়না করলো ছেলের কি হলো, তাই চলে এলাম। কি রে রিমি, ভেতরে আয়, বাহিরে থাকবি দাঁড়িয়ে? এখন তোমরা নতুন করে কি চাইছো বলো তো?
দূর থেকে আসলাম, এখন বিশ্রাম নিতে চাচ্ছি আপাতত। দেখে নে রিমি, এই তোর বরের ঘর। এখন থেকে এটা তোরও ঘর। টোনাটনির সংসার যাকে বলে আর কি। আমি বিরক্ত হয়ে আর চোখে খালুর দিকে তাকিয়ে রইলাম। ভুল বললাম কিছু? যাই হোক, তোরা গল্প কর, আমি কাবাব মে হাড্ডি না হই। বলতে বলতে পিসে মশাই গেস্ট রুমে চলে গেলেন আর তার ছোট ব্যাগ নিয়ে। আমি রিমির দিকে তাকালাম, ও চোখ নামিয়ে নিল। রবিন সোফা থেকে উঠে আমার দিকে আসতে লাগলো। আমার সেদিন রাতের কথা মনে পড়ে গেল। ও কি আবারও উল্টাপাল্টা কিছু করবে আমার সাথে? আমি লাগেজের হ্যান্ডেল শক্ত করে ধরলাম। রবিন আমাকে পাশ কাটিয়ে চলে গিয়ে দরজা বন্ধ করলো। বুঝতেছি না যে কি করব। এই ভাড়া বাসাতে রুম 3টা, একটাতে আমার জিম করার রুম, সেটাতে কোনো খাট নেই। অন্যটা গেস্ট রুম, সেখানে খালু আছে। আর একটা আমার নিজের বেডরুম। তাছাড়া কিচেন ড্রয়িং রুম তো আছেই। খালু অবশ্যই আমাকে বাইরে শুতে দেবে না, সেটা আমি জানি। চিন্তার বিষয় এখানেই হঠাৎ খালু এসে রিমিকে বললেন, এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি? ওই রুমে যা, গিয়ে ফ্রেশ হ। তিনি রিমিকে আমার রুমটা দেখিয়ে দিলেন। রিমি লাগেজ নিয়ে চলে গেল, গিয়ে দরজা এড়িয়ে দিল। আমি খালুর সাথে একা কথা বলার সুযোগকে খুঁজছিলাম। খালুর সাথে গেস্ট রুমে গেলাম। কালই ফিরে যাও দয়া করে। 7 দিন থেকে তবেই যাব। আমি ভালো করে জানি তুমি আর মা তোমরা কি চাইছো, বাট আমাকে জোর করে লাভ হবে না। আমি বলেই উঠে যেতে লাগলাম। মেয়েটার মা বাবা নেই। আমি থেমে দাঁড়ালাম। কাকা কাকির কাছে বড় হয়েছে। আমি ওকে ছোট থেকে দেখছি। তোর ওকে ভালো অবশ্যই লাগবে। আমি নিজের লাইফ নিজেই গুছিয়ে নিতে পারবো। তোর মাকে তো চিনিস, ওকে নাকি কাকা কাকির বাসায় আবার দিয়ে আসবে। ওর কাকা কাকি ভালো মানুষ না, ওকে হয়তো অন্য কারো সাথে বিয়ে দিয়ে দিবে। টাকার জন্য যার তার সাথেই দিয়ে দিবে। গ্রামে তো বুড়ো শালিকের ঘাড়ে রোগ থাকে। এত সুন্দর একটা মেয়ের সাথে যদি ওই বয়স্ক কারো সাথে বিয়ে। আর কিছু শুনলাম না। আমি রুম থেকে বেরিয়ে এলাম। এখন খালু রসিকতা করবে। আমি লাগেজ খুলে লাগেজের সামনে বসে আছি। এগুলো কি পাঠিয়েছেন আমার শাশুড়ি? কি পরবো এখন আমি? রবিন দরজা ঠেলে রুমে ঢুকলো। আমি তাকালাম। ওকে দেখে আমি সাথে সাথে মুখ ঘুরিয়ে নিলাম। ও এখানে কেন? আমার কি ওর সাথে এক রুমে থাকতে হবে এই 7 দিন? রবিন এসে টেবিল ল্যাম্পের পাশ থেকে ওর ফোনটা নিয়ে আবারও বেরিয়ে গেল। আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। একটু পরেই খালু দরজায় টোকা দিয়ে বলল, তুই কি জামা কাপড় আজ আর চেঞ্জ করবি না? জলদি কর, খাবার তো রেডি। সবগুলো শাড়ি পাতলা পাতলা, আর শাড়িগুলোর রং লাল, কমলা, মিষ্টি কালার, গোলাপি। অর্থাৎ শাশুড়িমা সব কালারফুল শাড়ি দিয়েই ভরে দিয়েছেন। দরকারি সবই আছে, কয়েকটা লিপস্টিকও আছে। কিন্তু এত পাতলা শাড়ি পরলে সবই বোঝা যাবে। অনেক বেছে বেছে একটা একটু তুলনামূলক ভালো পেলাম। জলদি ফ্রেশ হয়ে সেটা পরে ডাইনিংয়ে এলাম। খাবার প্লেটে খাবার রেডি। খালু বলল, দেখ, তোর বর রান্নাও পারে। রবিন খালুর কথায় কান দিল না। খাবার সার্ভ করতে লাগলো। আমার প্লেটে যত ভাত দেওয়া হয়েছে আমি ততটাও খাই না। খালু বলল, কি রে, খা। আমি এত খাই না তো। আরে ডায়েট বাদ দে, খা খা। সত্যিই পারবো না। আমি রিমির সামনে থেকে প্লেটটা নিয়ে ভাত কমিয়ে ওর সামনে দিলাম। খালু বলল, তা তোর অফিস কটা থেকে কটা? 8টা থেকে রাত কটা? কেন? না, আর কি একা একা থাকবে মেয়েটা কত সময়? আমি জানি যে খালু একাই ফিরবে রিমিকে না নিয়ে, তাই কথা বাড়িয়েও লাভ নেই। রিমি খাওয়া শেষ করে নিজের রুমে গেল। আমি উঠে খালুর পাশে গিয়ে সোফায় বসলাম। খালুকে বললাম, দয়া করে কালই ফিরে যাও আর ওকেও নিয়ে যাও। কি যে বলিস, তোর মা আমাকে মেরে পুঁতে দিবে। সুন্দরবন ঘুরতে যাওয়ার টিকিট কেটে দিব, থাকা খাওয়া আর 1 মাস ঘোরার সব টাকা দিব। ডিল? ঘুষ? ওসব ঘুষ টুস আমি খাই না। সাথে সাজেকে যাওয়ার টিকিটও বোনাস তোমার জন্য। সত্যি? হ্যাঁ, ডিল। আমি হাতে কিছু পাওয়ার আগে বিশ্বাস করতেছি না কিছু। কালই পেয়ে যাবে। মেয়েটা তোর সিনিয়র দেখে এমন করতেছিস। সিনিয়র মেয়েরা বরের খুব খেয়াল রাখে, জানিস তো। তুমি থামো খালু, বলেই চলে এলাম। জানি আমি আগের মতো আর হাসি খুশি নাই দেখে খালুর খারাপ লাগতে লাগলো।
আগে কত এমন ডিল করেছি। আমি জানি খালু ঘুরতে অনেক পছন্দ করে। আমি টাকা দিয়ে খালুকে ঘুরতে যেতে সাহায্য করতাম। খালামণি রাগ করতো যে এত কিসের ঘোরাঘুরি। সবকিছু এখন বদলে গেছে সাদিয়ার জন্য। খালু ডাইনিং টেবিলে বসে পেপার পড়ছিল। রিমিকে দেখে চশমার ফাঁক দিয়ে তাকিয়ে বললেন, কি রে, কাচুমাচু হয়ে আছিস যে? খুব কই না তো। খালু খবরের কাগজের দিকে মন দিয়ে বলল, যাক ভালো। খাওয়া দাওয়া হলো ভালো? হ্যাঁ খালুজান। খালুজান, হ্যাঁ বল। বাড়ি যাব। কোন বাড়ি? এখানে ভালো লাগে না। শাওন কিছু বলেছে? থাম, দিচ্ছি ওকে। না না, উনি কিছুই করেননি, আমি এমনিই যেতে চাচ্ছি। কি বলিস? তোর পিচ্ছি পরের কি হবে তাহলে? তারপর সেবা যত্ন কে করবে? সে আমায় বড় মানে নাকি? সে নিজের খেয়াল রাখতে পারে। আচ্ছা, কাল পরশু যাব। আমি এক গাল হাসি দিলাম। খুশির ঠেলায় বললাম, চা দিব? দে দে। আমি রান্নাঘরে ঢুকে চটজলদি 2 কাপ চা নিলাম। খালুজানকে চা দিয়ে আমি পাশের চেয়ারে বসে নিজের চা খেতে যাব। তখন খালু বললেন, রবিনের চা করলি না? আমি মুখ ভেঙচি দিয়ে বললাম, আমি কেন করব? আমি যার হাতে চা খাই না। বলতে বলতে রুম থেকে বেরিয়ে এলাম। খালুকে একটা মোটা খাম ধরিয়ে দিয়ে বললাম, এটাতে সব আছে, টিকিট, টাকা সব। আমি আর চোখে তাকালাম, কিন্তু কিছুই বুঝলাম না কি আছে খামে। যাই থাকুক, আমার কি। আমি উঠে চায়ের কাপ রাখতে গেলাম কিচেনে। কিচেন থেকে ডাইনিং দেখা যায়। রবিন আরও কিছু মেবি বলল খালুকে, তারপর চলে গেল। রবিন যেতেই খালুকে প্রশ্ন করলাম, ওইখানে কি আছে? এখনো তো জানি না কিসের কি যেন কাজের। যাই হোক, তুই রেডি হয়ে থাকিস, আজই ফিরে যাব। যাওয়ার আগে ঘুরতে যাব, বুঝলি? তুই দুপুরের পর রেডি হোস, আমি একটা কাজ করে ফিরে এসে নিয়ে যাব তোকে। আমি খুশিতে শেষমেশ যাচ্ছি তাইলে। দুপুরের খাবার সব ফ্রিজে, বুঝলি? গরম করে রাখিস তো। হ্যাঁ হ্যাঁ, সব করে নিব। আমার খুশির শেষ নেই আজ। আমি লাগেজ গোছাতে গেলাম। এদিকে খালুজান সেম খাম নিয়ে নিজের রুমে গিয়ে ব্যাগ হাতে বেরিয়ে এসে গেস্ট রুমটা তালা মেরে দিলেন। তালা মনে হয় নিজেই নিয়ে এসেছিলেন। তারপর সোফাতে বসে বললেন, শোন, বাইরে থেকে আসছি আমি, বুঝলি? আমি ব্যাগ গোছাতে গোছাতে রবিনের রুম থেকেই বললাম, আচ্ছা আচ্ছা। আমি খুশিতে গুনগুন গান করতে করতে ব্যাগ গোছাতে লাগলাম। ভিজে শাড়ি জলদি ব্যালকনিতে দিলাম, যাতে দুপুরের আগেই শুকিয়ে যায়। ঘরের বাইরে এসে দুপুরের খাবারগুলো ফ্রিজ থেকে বের করলাম, গরম করে টেবিলে রেডি করলাম। সেই দিন দুপুরে টেলিফোনে কল আসলো। আমি ফোন তুলে হ্যালো বলতেই ওপাশ থেকে খালু বলল, বুঝলি, খেয়ে নে। আমি বাহিরে খেয়ে নিলাম ফ্রেন্ডের সাথে, আসবো একটু দেরি করে। একা একা খেতে ভালো লাগছে না, তাই খেলাম না। অপেক্ষা করতে করতে দুপুর বেরিয়ে বিকাল। খালুজানের খবর নেই। আমি রেডি হয়ে বসে আছি। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। যত না খুশি লাগছিল, তখন তার চেয়ে বেশি খারাপ লাগছে এখন। খালুকে ফোন দিলাম, ধরলো না। তাই ফোন দিতেই থাকলাম, ধরলো না। মনে হয় ব্যস্ত। আমি মন মরা হয়ে বিছানায় গিয়ে বসলাম। এক পর্যায়ে ঘুমিয়ে গেলাম। আমি রাত 8টায় বাসায় এলাম। দরজায় লক সিস্টেম 3 রকম। তালাও দেওয়া যায়, আবার লক দরজায় চাবি দিয়েও খোলা যায়, আবার পাসওয়ার্ড সিস্টেম। 3বার কলিং বেল দিলাম বিরক্তির সাথে, কারণ আজই ওদের চলে যাবার কথা ছিল। এই জন্যই খামে টাকাগুলো খালুকে দিয়েছিলাম। রিমি ঘুমে অচেতন। আমি আবার কলিং বেলে চাপ দিলাম 3বার। আমি চোখ ডলতে ডলতে উঠলাম। হঠাৎ খেয়াল হলো খালু এসেছে নাকি। এত বড় ঘুম দিলাম যে 8টার বেশি বাজে ঘড়িতে। চট করে উঠে হাসি মুখে দরজা খুলতেই রবিনকে দেখে হাসি গায়েব হয়ে গেল। কানে শোনো না? আর দরজা কেন আটকিয়েছ? ডোর লক ইউজ করলেই তো হয়। আমি রিমিকে পাশ কাটিয়ে ঢুকে পড়লাম। আমি নিজের রুমে গেলাম, আর খালু আসেনি। তাই রিমি হতাশ মুখে সোফাতে এসে বসলো। আমি ফ্রেশ হয়ে বের হতেই ফোন বেজে উঠলো। রিসিভ করে হ্যালো বললাম। ফোন খালুই করেছেন। হ্যালো, শোন শাওন, আমি এক ফ্রেন্ডের বাসায় আছি, বুঝলি? আজ আর ফিরবো না, কাল আসবো। তোমাদের না আজ বাসায় ফিরে যাওয়ার কথা ছিল? খালু ইচ্ছে করে হ্যালো হ্যালো বলে নেটওয়ার্ক সমস্যা বুঝে ফোনটা কেটে দিল। আমি অনেক বিরক্ত নিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লাম। আমি খাওয়া শেষ করে রুমে আসলাম।
রিমি টের পেয়েও মাথা তুলো না। আমি এসে নিজের ফাইলগুলো নিয়ে রুমে বসে অফিসের কাজ করতে আরম্ভ করলাম। আমার এখন মরাবাড়ি মনে হচ্ছে এই বাসাটা। এর চেয়ে শ্বশুরবাড়ি ভালো ছিল মনে হয়। 10টা বাজে, ঘুম আসছে না। একটু আগেই যা ঘুমিয়েছিলাম তাতে আজ 12টা 1টা অবধি তো আসবেই না ঘুম। রবিন ফাইল গুছিয়ে রেখে লাইট বন্ধ করে রুম থেকে বের হলো। সেই সুবাদে আমি মাথা তুললাম। আস্তে আস্তে গিয়ে ব্যালকনিতে দাঁড়ালাম। আজ চাঁদ মাঝারি আকারের, তাও ভালোই আলো। আমি গেস্ট রুমের সামনে দাঁড়িয়ে আছি। তালামারা দেখে ভ্রুকুচকে তাকিয়ে আছি। বুঝতে বাকি রইল না যে খালু ঠিকই জানেন আমি গেস্ট রুমে এসে আজকে ঘুমাতে পারি, তাই এই কাজ করে গেছে। সিরিয়াসলি আজও সোফায় ঘুমাতে হবে চিন্তা করে মাথা ব্যথা শুরু হলো আমার। বিরক্তির সাথে নিজের রুমে এসে বিছানায় কাউকে না দেখে শুয়ে পড়লাম। মনে মনে বললাম, একদিন আমি সোফায় ঘুমিয়েছি, আজ তোমার পালা সিনিয়র বউ। তারপর ঘুমিয়ে গেলাম। আমি অনেকক্ষণ ব্যালকনির মেঝেতে বসে রইলাম। কত মিস করছি নিজের গ্রামকে আজ। জীবন কত দ্রুত বদলায়। 12টার দিকে রুমে ঢুকলাম। রুম এখন ঘুটঘুটে অন্ধকার লাগছে। সোফাতেও নেই। কোথাও গেলে তাইলে বিছানার কাছে যেতেই বুঝলাম রবিন ঘুমিয়ে আছে। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আমি বালিশ নিয়ে সোফাতে শুয়ে পড়লাম। 2 মিনিট শুয়ে বুঝলাম সোফাতে ঘুমানো অসম্ভব। এমনিও ঘুম আসছে না, তাই খোলা ব্যালকনির দিকে তাকিয়ে রইলাম। ভোরের দিকে চোখ একটু ঘুমে এলো। 6টার একটু আগেই ঘুম ভাঙলো আমার। সোফার দিকে তাকালাম। কোনো ভ্রুক্ষেপ না করে গোসলের জন্য নিচের তোয়ালে আর কাপড় নিলাম। নিতে নিতে রিমির দিকে তাকা দিয়ে দেখলাম রিমি একদম সোফার কোনায় চলে এসেছে আর একটু হলেই পড়বে নিচে। ও ঘুমের করে পড়ে যাওয়ার মতো অবস্থা হতেই আমি ধরে ফেললাম ওকে। আমার এক হাত ওর মাথার নিচে, আরেক হাত দিয়ে ওর হাত ধরা। এত কিছুর পরেও ও শান্তিতেই ঘুমাচ্ছে। ভাবা যায় ও শান্তিতে মাথা নাড়িয়ে আরো আমার কাছে চলে আসলো। আমার ফোনটা বেঁচে উঠলো। আমি বিছানায় রাখা ফোনের দিকে তাকালাম। রিমিও ঘুমের ঘরে চোখ খুললো। ওর এত কাছে আমাকে দেখে ও অবাক হয়ে গেল। রিমি কিছুই বুঝে উঠতে না পেরে ফট করে উঠে বসলো আর বলল, কি করছো তুমি? 2 হাত নিজের গায়ের উপর দিয়ে আর চোখে আমার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। ফোন বাজা থেকে থেমে গেল। আমি উঠে দাঁড়ালাম, সোফা গড়াগড়ি করে ঘুমানোর জন্য না। কথাটা বলেই আমি গোসল করতে ঢুকে গেলাম। আমি মনে মনে বললাম, মানে কি? আমি উঠে দাঁড়ালাম, ভাবছি কি করব। তখনই রবিনের ফোন আবারও বেজে উঠল। কি করব, ধরবো? একবার বাথরুমের দিকে তাকালাম, তারপর ফোনের কাছে গেলাম। দেখলাম খালুজান ফোন করেছে। আমি রেগে গেলাম। বাহ, উনি আমাকে ফোন না করে রবিনকে ফোন করেছে নাকি? ফোন রিসিভ করে রেগে বললাম, খালুজান কোথায় তুমি? আমি কাল থেকে অপেক্ষা করছি। খালু বলল, ও তুই ধরেছিস? আর বলিস না, কালো এই খামটা দিল না রবিন, বললো যে এই নাও, এগুলোর বদলে রিমিকে রেখে যাও। আমি আর কি বলবো, তাই একাই চলে এলাম। রবিনের উপর তো আমি আর কথা বলতে পারি না, তাই না? আমি আশ্চর্য হয়ে বললাম, কি বলেছো আবার বলো। ওকেই জিজ্ঞাসা করে নি না। আমি ভাই এখন সুন্দরবন যাচ্ছি। ঘুষ ঘুষ, ভালো থাক, টাটা। আমি হ্যালো হ্যালো বললাম, কিন্তু ওই দিকে খালুজান ফোন কেটে দিয়েছেন। আমি দ্রুত ফোন কান থেকে নামিয়ে আবারও ফোন দিতে চাইলাম, কিন্তু ছাতার পাসওয়ার্ড দেওয়া ফোনে। রাগে ফুলতে লাগলাম। আমি মনে মনে বললাম, ধস, ঘুষ দেখাচ্ছি, ঘুষ। আমি গোসল করে বেরোতেই রিমির দিকে চোখ যায়। মেয়েটা রেগে দাঁড়িয়ে আছে। আমি আলমারি খুলে স্যুট খুঁজতে লাগলাম। আমি কালো স্যুট বের করে সোফায় রাখলাম আর হাতার বোতাম লাগাতে লাগাতে রিমির দিকে তাকালাম। হঠাৎ ওর হাতের দিকে নজর পড়লো। ওর হাতে আমার ফোন। আমি রেগে বললাম, আমার ফোন নিয়ে তুমি কি করছো? তুমি খালুকে কি বলেছো? কি বলেছি জানেন না আপনি? আমি নিজের ঘড়ি পড়ায় ব্যস্ত হয়ে গেলাম। এটা দেখে ও আরো খেপে গেল। 2 পা এগিয়ে এসে বলল, আপনি ঘুষ দিয়েছেন। আমি এবার ওর দিকে অবাক হয়ে তাকালাম। কি চাও তুমি? কেন দিয়েছো টাকা ওনাকে? সেটা তোমার জানার বিষয় না, আর তোমার না জানলেও চলবে। আমি রেগে বললাম, কেন? আমাকে নিয়েই যখন, তখন আমি জানবো না কেন? আমি উত্তর না দিয়ে বললাম, আমার ফোন দাও। না, দিব না। আমি রেগে বলে উঠলাম, আমার ফোন দাও। আমাকে আগে তুমি বলবে। কথা শেষ করার আগে আমি ওর দিকে এগিয়ে গেলাম। তাই দেখে ও চুপ হয়ে গেল। ভালোভাবে দেবে, শান্ত গলায় বললাম আমি। তারপর হাত বাড়িয়ে দিলাম।
আমি ভয় ভয় বললাম, আপনি আগে। ওর কথা শেষ হবার আগেই ওর হাত থেকে ফোনটা টেনে নিয়ে আবার আলমারির দিকে চলে গেলাম আমি থাকতে চাই না তোমার সাথে। আমি শান্ত গলায় স্যুট ঠিক করতে করতে বললাম, আমিও তোমাকে রাখতে চাই না। তাহলে কেন জোর করছেন? হোয়াট ডু ইউ মিন? জোর করছে কে? অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। তুমি তুমি করেছো। তোমাকে না পিচ্ছি আমার একদমই সুবিধার মনে হয় না। আমি আমার স্যুট ঠিক করা রেখে ওর দিকে তাকালাম। আমার চোখ দেখে বুঝে গিয়েছে বেচারা লাস্ট কথাটা বলাটা কত বড় ভুল হয়েছে ওর। ঢৌ গিলে নিয়ে মনে মনে বললাম, আমার কি ভয়? হ্যাঁ, যা সত্যি তাই তো। আমাকে জোর করে রাখতে কেন চাইবে ও? কে সুবিধার না? বলতে বলতে ওর কাছে এগিয়ে গেলাম। আমি ওর কাছে আসতে ও চলতি মুখ ঘুরিয়ে চলে আসতে চাইতেই আমি ওর হাত ধরে নিজের দিকে ফিরালাম ওকে। ও চমকে উঠল। কি করছেন আপনি? হাত ছাড়েন আমার। কি বলে তুমি? হ্যাঁ পিচ্ছি? আমি সুবিধার না? আমি তো তুমি তো কি? আমি শাওনকে ধাক্কা দিয়ে 2 পা পেছাতেই বিছানায় পড়ে গেলাম। এখন কি করব আমি? নিজের বলা কথায় নিজেই পস্তাচ্ছি। আমি ওর কাছে ঝুঁকে রাগে চোখে তাকিয়ে পড়লাম। সুবিধা না হলে কি হতে পারে সেটা আজ আমি তোমাকে দেখাবো। আমি কাছে যেতে রিমি ভয়ে কাঁদতে লাগলো। রিমি পিছনে যাবে এর আগে ওর হাত ধরে ওকে বিছানায় থেকে টেনে ছুঁড়ে মারলাম। রিমি আমাকে বলতে লাগলো, এই কি করছো তুমি? কোথায় নিয়ে যাচ্ছ? আমি ওকে টেনে নিয়ে একদম বাসা থেকে বের করে দরজা আটকে দিলাম। আমি দরজায় বারবার আঘাত করে বললাম, দরজা খুলুন। কয়েকবার বলার পরও কোনো সারা শব্দ পাওয়া গেল না। এখন তো আমার গা জ্বলে যাচ্ছে। ইচ্ছা করছে ওই শাশুড়িকে আর তার ছেলেকে দুটাকেই চিবিয়ে খেয়ে ফেলি। হাত মুঠো করে রাগ পোষানোর চেষ্টা করলাম, পোষালোই না। খালি পায়ে 10 মিনিট ওইভাবেই দাঁড়িয়ে রইলাম। তারপর মনে মনে বললাম, যেদিকে 2 চোখ চাই চলে যাব আমি আজ। যেই ভাবা সেই কাজ। আমি নিচে নেমে এলাম সিঁড়ি দিয়ে। লিফটে চড়তেই ভয় লাগে। নিচে আসতেই আশেপাশে সবাই তাকাচ্ছে আমার দিকে। নিচে রিসেপশনের মহিলাও তাকাচ্ছে, আসলে আমার দিকে না, আমার পায়ের দিকে, কারণ আমি খালি পাই। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে দাঁতের দিকে তাকিয়ে ব্যঙ্গ হাসি দিয়ে বললাম, খালি পায়ে কি কাউকে প্রথম দেখেছেন আপনারা? হ্যাঁ, আজ আমার শহীদ দিবস তো, তাই আমি খালি পাই, বুঝতে পেরেছেন? বলেই আমি হাঁটা ধরলাম। অনেক দূর পর্যন্ত হেঁটে মনে পড়লো যে আমি কাল দুপুর থেকে কিচ্ছুই খাইনি। পেটে হট্টগোল হচ্ছে আর মাথাও ঘুরছে। এখন এমনই কপাল আমার, আবার ফিরে যাব? না না, কেন ফিরবো? আমার কি মান সম্মান নেই? কিন্তু কিছুই তো চিনি না এখন। দরজা খুলে বের হলাম অফিসে যাওয়ার জন্য। এদিক ওদিক চোখ বুলে রিমিকে কোথাও দেখতে পেলাম না, তাই নিজের মাথা থেকে ওর চিন্তাটা ঝেড়ে ফেলে দিয়ে নিজের মতো অফিসে চলে গেলাম। নিজের অফিসে বসে বসে ফাইলগুলো চেক করছি। এমন সময় খালু ফোন দিল। হ্যালো, বাসার টেলিফোনে কতবার ফোন দিচ্ছি, কেউই তো ধরছে না। রিমি কোথায়? তুমি কোথায়? উল্টা প্রশ্ন করলাম আমি। কোথায় আবার? সুন্দরবন। সকালে তো ফোন করলাম। আমি রেগে গিয়ে বললাম, তুমি ওকে না নিয়ে গেছো কেন? আর ওকে জানিয়েছো কেন যে আমি তোমাকে টাকা দিয়েছি? আরো কি কি বলেছো? আমি নাকি ওকে জোর করে রেখেছি? কি বলেছো ওকে তুমি? খালু একটু কেসে বলল, আমি কখন কি বললাম? ওকে ফাইন, তোমাদের কাজ তোমরা করো, আমার কাজ আমি করব। আমি ওকে আমার সাথে আর রাখছি না। রবিন শোন। কলটা কেটে দিলাম আমি। টেবিলে ফোনটা ফেলে টেবিলের ওপর 2 হাত মুট করে তার উপর মাথা দিয়ে রইলাম। তখনই দরজায় টোকা পড়লো। আমি মাথা তুললাম। শোভনা দরজা ঠেলে ঢুকলো। কি রে, কি করছিস? নাথিং। কিছু হয়েছে? না, তোর মা ফোন করেছিল। ফোন ধরছিস না কেন ওনার? একটা নিঃশ্বাস ফেলে আমি বললাম, বস। বলছিলাম যে কি? সুইটি কাল থেকে জয়েন দেবে আবার। আমি শান্তভাবে তাকিয়ে বললাম, তো? না, বলছি আর কি। যাই হোক, তোর বউ নাকি এসেছে? আমি ল্যাপটপ খুলে কাজে ব্যস্ত হয়ে পড়লাম। শোভনা একটু মুখ বাঁকিয়ে বলল, থাক, আর ঢং করতে হবে না। আমি আজ যাচ্ছি তোর বউয়ের সাথে দেখা করতে। হঠাৎ করে আমার মনে এলো রিমিকে বাইরে বের করে দেওয়ার কথা। তারপরে মনে মনে বললাম, থাকো কিছু সময় বাইরে, শাস্তি না হলে হবে না। কি কিছু বল। আজ না, আমি ভালোভাবেই জানি শোভনা এই ঘটনা জালে অনেক জ্ঞান দেবে। মাকেও বলে দেয় কিনা ঠিক নেই, কারণ এরা সব এক গোয়ালের ছাগল। আজ না কেন?
সন্দেহ চোখে তাকালো সুমনা। তোর বাসাতেই ওকে আমি পাঠিয়ে দেবো কাল, তখন সারাদিন দেখিস আর দেখেও দিস। ল্যাপটপে কাজ করতে করতে বললাম আমি। তা থাক, আমি আজ যাব। না। হাঁটতে হাঁটতে অনেক দূর এসেছি, খালি পায়ে আর কতক্ষণ হাঁটবো? এক জায়গায় দাঁড়ালাম, পায়ের নিচে ব্যথা করছে। সামনের দিকে বসার জায়গা খুঁজলাম, দেখলাম সামনে একটা বড় গেট, কলেজ কিংবা ভার্সিটির মতন জায়গা মনে হয়। আমি ঢুকতেই দেখলাম কয়েকটা ছেলে মিলে দুইটা মেয়েকে বিরক্ত করছে। মনে মনে বললাম, ঢাকাতেও বখাটে আছে তাইলে। ছেলেটা জোর করে মেয়েটার হাত ধরতে চাচ্ছিল। আমি এদিক ওদিক তাকিয়ে একটা মাঝারি ইট ওই ছেলের মাথায় মারলাম। ছেলে ব্যথা পেয়ে আহা করে উঠল, আমার দিকে তাকালো, মাথা দুলতে দুলতে বলল, কে রে? ছেলেগুলো ঘুরে আমার দিকে তাকালো, মেয়ে দুটো সরে পড়ল। আমি অবাক হয়ে মনে মনে বললাম, বাহ, যার জন্য এত কিছু করলাম তারাই কেটে পড়লো এখন। ছেলেটার ফ্রেন্ডগুলো আমার দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে, আর ছেলেটা বিরক্তিকর ভঙ্গিতে মাথা ডলতে ডলতে বলল, নিউ মাল নাকি, তাও আবার শাড়ি পরে কলেজে এসেছে। বলেই সবাই হাসতে লাগলো একসাথে। যদিও জোশ দেখতে মাইরি। বলেই আমার কাছে এগিয়ে আসতে লাগলো। আশেপাশের লোকজন যে যার মতো ঘুরে বেড়াচ্ছে, গল্প করছে। চিৎকার করব কি করব বুঝতে পারলাম না, তাই আমি পেছাতে গিয়ে এক ছেলের সাথে ধাক্কা খেলাম। তাকিয়ে দেখলাম স্যুট কোট পরা এক ছেলে। ধাক্কা খেয়ে আমার দিকে উনি তাকালো। যাক, কাউকে তো পাওয়া গেল। আমি ওই ছেলেকে বললাম, দেখেন তো ভাই, খুব বিরক্ত করছে, ওদেরকে ধরে 2-4টা দিন তো। ছেলেগুলো ভয়ে এদিক ওদিক চলে গেল। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। ছেলেটা স্বাভাবিকভাবেই আমার দিকে তাকিয়ে আছে। ধন্যবাদ আপনাকে অনেক, হাসি মুখেই বললাম আমি। উনি আমার পায়ের দিকে তাকালেন। আমি চোখ ছোট ছোট করে বললাম, এত হাঁ করে দেখার কি আছে? কাউকে কখনো খালি পায়ে দেখেননি? ছেলেটা হাসি মুখে বলল, দেখেছি, কিন্তু তাদের খালি পায়ের সাথে সাথে ছেঁড়া জামা কাপড় পরে থাকতে দেখা যায়। আমি বুঝলাম উনি ভিক্ষুকদের কথা বলছেন। ভ্রু কুচকে বললাম, মানে? কোথায় থাকেন আপনি? দেখে তো স্থানীয় মনে হয় না। এই ঢাকাতেই। উনি মিটিমিটি হাসতে হাসতে বললেন, তাহলে কি এখন খালি পায়ে মর্নিং ওয়াক করছেন? আপনাকে ভাবতে হবে না, আপনি যেতে পারেন। কথা শেষ করার সাথে সাথেই পেটের মধ্যে আওয়াজ হলো, অর্থাৎ এখন খেতে হবে কিছু। উনিও শুনতে পেয়েছেন হয়তো। আমি অপ্রস্তুতভাবে হাসলাম। উনি করুণ দৃষ্টিতে বললেন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি হারিয়ে গেছেন। আপনি কি আমার হেল্প চান? আমি কিছু না বলে তাকিয়ে রইলাম। উনি হেসে বললেন, চলেন প্রথমে কিছু খেয়ে নেওয়া যাক। না না, আমার খিদে নেই, আর আমি একাই যেতে পারবো। উনি একটা নিঃশ্বাস ফেলে বললেন, তাহলে আর কি, আমি যাই, আপনি থাকেন। পাশের দোকানে অনেক ভালো খিচুড়ি বিক্রি হয়। উনি হেঁটে চলে যেতে লাগলেন। আমি মনে মনে বললাম, রিমি, এখন এত মান সম্মান দিয়ে আর কি করবি কি তুই? আগে পেট পূজাটা কর। আমি ওনার পিছে পিছে যেতে লাগলাম। খিচুড়ি দিয়ে গেল দোকানদার মাত্র 1 প্লেট। আমার দিকে প্লেট ঠেলে দিয়ে ইশারা করে খেয়ে নিতে বললেন উনি। আমি একবার আর চোখে নিচের দিকে তাকিয়ে তারপর খাবার প্লেটে মনোযোগ দিয়ে খেতে লাগলাম। আপনি খান, আমি আসছি বলি ছেলেটা বাহিরে চলে গেল। আমার খাওয়া শেষেই ছেলেটা হাজির হলো। আমার সামনে একজোড়া জুতো রেখে বলল, নিন, এটা পরুন। আমি ইতস্তত বোধ করে বললাম, আমার লাগবে না। উনি বললেন, বাসার সামনে গিয়ে দিয়ে দিবেন, এখন তো পরেন। আমি পরলাম শাড়ির সাথে জুতো, পারফেক্ট ফকিন্নি লাগছে এখন। তাও কি আর করার, পায়ের নিচে মনে হয় ছিলে গেছে। আমি দুপুরের পরই আজ বাসায় ফিরলাম। মনে করেছিলাম দরজার কাছে রিমিকে দাঁড়ানো পাবো, কিন্তু না, রিমি সেখানে নেই। তাড়াতাড়ি করে আবার নিচে নেমে এলাম। দারোয়ানকে জিজ্ঞাসা করলাম, একটা মেয়েকে দেখেছেন কমলা শাড়ি পরা? দারোয়ান মাথা নেড়ে বলল, হ্যাঁ স্যার, সকালে খালি পায়ে এক মেয়ে কোথায়? বের হতে তো দেখেছি স্যার, তারপর তো আর দেখিনি। কোন দিকে গেছে? এইদিকে স্যার। আমি গাড়ি স্টার্ট দিলাম। আমার গাড়িতে উঠুন, আমি আপনাকে বাসায় ছেড়ে দিচ্ছি। এত জলদি বাসা গিয়ে বসেই থাকতে হবে? তাও যাওয়াই ভালো। ইনি অনেক হেল্প করেছেন আজ আমাকে, এনাকে আর না জ্বালানোই ভালো হবে। খুঁজে খুঁজে বাসা আসতে বেশ সময় লাগলো, প্রায় 2 ঘন্টা। রাস্তা নিজেই গুলিয়ে খেয়েছি, তাই উল্টাপাল্টা রাস্তা বলে বেশি টাইম চলে গেল। যাই হোক, শেষমেশ চিনলাম
ইচ্ছে করেই বাসা ছাড়িয়ে একটু দূরে যাওয়ার পর ওনাকে থামতে বললাম। অনেক ধন্যবাদ আপনাকে। উনি বের হয়ে এসে গাড়ির দরজা খুলে দিলেন। আমরা পরস্পরের মুখোমুখি দাঁড়ালাম। ভালো থাকবেন। আপনিও আর সবাইকে বিশ্বাস করবেন না। এই শহরে আপনার অনেক কিছু জানার ও শেখার বাকি। আমি এদিক সেদিক গাড়ি নিয়ে খুঁজে ফিরে এসে গেটের কাছে গাড়ি থামিয়েছি। তখনই রিমিকে দেখতে পেলাম। স্বস্তির নিঃশ্বাস ফেলে নামার জন্য গাড়ির দরজা হাত দিতে দেখতে পেলাম ও একটা ছেলের সাথে হাসি মুখে দাঁড়িয়ে কথা বলছে। ছেলেটা বলল, আচ্ছা তাইলে গুড বাই। রিমিও হাসি মুখে বলল, হ্যাঁ, গুড বাই বলেই ছেলেটা গাড়িতে ঢুকে গাড়ি স্টার্ট দিল। আমার চোখে এমন স্পষ্ট রাগ ফুটে উঠেছে। রেগে বললাম, ও কি করছো এখানে তুমি? তা জেনে তুমি কি করবে, দেখতে পাচ্ছ না? রেগে কিছু একটা বলতে গিয়েও বললাম না। অটো হেঁটে নিজের গাড়ির কাছে যেতে লাগলাম। আমি বললাম, আরে চলে যাচ্ছে মানে? আমাকে কি সারা রাত বাহিরে রেখে দেবে নাকি? শাওন ঘুরেও তাকালো না। উনি গিয়ে গাড়িতে বসে গাড়ি নিয়ে গেট দিয়ে ঢুকলো। আমি একটা নিঃশ্বাস ফেলে বললাম, কেন যে বিয়েটা দিল আমার এর মতন ছেলের সাথে? বুঝলাম যে নিজেকেই ফিরে যেতে হবে। আমি জলদি জলদি হেঁটে গিয়ে ঢুকছিলাম, তখন দারোয়ান বলল, আরে ম্যাডাম আপনি, আপনাকে স্যার খুঁজছিল। কোন স্যার? লম্বা করে নীল শার্ট পরা। একটু মাথা খাটিয়ে বুঝলাম উনি রবিনের কথা বলছেন। মুখ ভেঙচি দিয়ে বললাম, খুঁজছিল না ছাই। আমি গাড়ি পার করে বিল্ডিংয়ে ঢুকছিলাম। রিমি জলদি ছুট লাগিয়ে আমার পিছু এলো। আমি রিসেপশনের সামনে দাঁড়িয়ে পড়লাম। ও বুঝেনি যে আমি ওইভাবে দাঁড়িয়ে পড়বো, তাই ও আমার পিঠের সাথে ধাক্কা খেলো। মাথা ঘষতে ঘষতে একটু পিছিয়ে বলল, দাঁড়িয়ে পড়লে কেন? আমি কপাল কুঁচকে ওর পায়ের দিকে দেখলাম। রিমি বলল, যাবেন নাকি দাঁড়িয়েই থাকবেন? আমি গিয়ে লিফটে উঠলাম। রিমিও পিছন পিছন উঠলো। 6 নং ফ্লোরে এসে লিফট থামলো। আমি নামলাম, পিছে পিছে রিমিও নামলো। আমি দরজায় ঢুকলাম, তারপর রিমিও আস্তে আস্তে আসলো। আমি রুমে চলে আসলাম। আমি জুতো খুলে এসে সোফায় বসলাম পায়ের অবস্থা দেখার জন্য। ভালোই খারাপ অবস্থা। একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লাম। গোসলও তো করা হয়নি। রুমে এসে উকি দিয়ে কাউকে দেখলাম না। ও তাইলে হয়তো গোসলে গেছেন। বুঝি না দিনে 2 বার করে কিসের এত গোসল। সোফায় বসে অপেক্ষা করতে লাগলাম, বের হলে আমি যাব তাই। কিছুক্ষণ পর টেলিফোন বেজে উঠল। আমি উঠিয়ে কানে দিলাম। খালুজানের ফোন। কি রে, ফোন দিলে ধরিস না কেন? সেই সকাল থেকে দিচ্ছি। খালুর ওপর প্রচুর রাগ হচ্ছে। বলে উঠলাম, এখানে আমাকে একা রেখে কেন গেলা? কেন, কি হয়েছে? আমি রাগের কারণে আর নিজের মুখ সামলাতে পারলাম না। অভিমান করে বললাম, কি হয়নি? আমাকে বাসা থেকে আজ বেরই করে দিয়েছেন। কে, রবিন? আমি মনে মনে বললাম, অনেক খাটিয়েছো আজ সারাদিন আমাকে, এবার তোমার পালা। তো আর কে? আমি কিছুই বলিনি করিনি, তাও শুধু শুধু আমাকে সারাদিন বাহিরে রেখে দিয়েছে। আমি কান্না কান্না ভাব করে বললাম। পিসা চুপ করে আছে। আমি আরও বললাম, আর আমাকে সকাল থেকে খেতেও দেয়নি। শুধু সকাল কেন, আজ ওনাকে খেতেই দিবে না। কি জানি আরও কত কি করবে আমার সাথে। আমাকে না খেতে দিয়ে মারবে মনে হয়। এখন যদি ও জানতে পারে আমি তোমাকে সব বলেছি, তাহলে তো আমাকে মেরেই ফেলবে। এমনিই কত অত্যাচার করে। আমি কাঁদো কাঁদো গলায় কথাগুলো বললাম। এমন ছেলে তো রবিন না। তুই সত্যিই কিছু বলিসনি। তুমি আমাকে সন্দেহ করো? ও এমনই রাক্ষস টাইপ, কখন যে আমাকে খেয়ে ফেলে। আচ্ছা আমি দেখছি, ওকে বলবো না, কিছু ভয় নেই। জলদি দেখো। অভিনয় শেষ করে হাসি হাসি মুখ নিয়ে ফোন রাখতে যাব, তখন মনে হলো কেউ আমার দিকে তাকিয়ে আছে। আস্তে করে ফোনটা রাখলাম। পাশে তাকাতেও ভয় হচ্ছে। সে কেউ আর অন্য কেউ না, রবিনই তাকিয়ে আছে। গোসল সেরেই ওইখানে দাঁড়িয়ে শুনছিল হয়তো। চুল ভেজা ভেজা। আমি ঠোঁট কামড়ে ধরে আর চোখে তাকালাম। তারপর ঘাড় ঘুরিয়ে একবার ওনার চোখের দিকে তাকিয়ে হাসি দিলাম। নিজের মনকে বোঝাতে লাগলাম, উনি কিছু শুনে নেয়, হা হা হা, তাই না? তাই হবে। আমি আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। রিমির চোখে মুখে ভয় ফুটে উঠেছে। আমি আমি তাহলে গোসলে চাই। আমি ওর চোখে চোখ রেখে ওর দিকে এগিয়ে যেতে যেতে বললাম, তুমি কিছুই বলনি, কিছুই করনি। আমি তোমাকে খেতে দেই না, রাইট? আমি তোমার সাথে কত কি করি, অনেক অত্যাচার করি। আমি এমনই ছেলে, আর কি যেন রাক্ষস টাইপ।
সব শুনে নিয়েছে, এটা কোনো কথা? এখন একটু গোসল করতেও পারতাম না। কথাগুলো বলতে বলতেও আমার কাছে এসে পড়লো, তাই আমি একটু করে পিছিয়ে যেতে লাগলাম। শরীর অবশ হয়ে যাচ্ছে। নিজের পৌষ মাস চেয়েছিলাম, কিন্তু এখন তো ওর চোখে আমি আমার সর্বনাশ দেখছি। পেছাতে পেছাতে দেয়ালে পিঠ থেকে গেছে ওর। আমি ওর অনেক কাছাকাছি চলে এসেছি। ও পাশ কাটিয়ে চলে যেতে চাইলে সাথে সাথে আমি বাঁ হাত দেয়ালে রেখে ওকে আটকে দিলাম। আমি গম্ভীর মুখে তাকিয়ে আছি ওর মুখের দিকে। রিমি ভয়ে কাছুমাছু হয়ে চোখ বন্ধ করে মাথা নিচু করে বলল, কি 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 চান আপনি? যেতে দিন আমাকে। এখন কিসের ভয়? এত সময় তো খুব খুব মুখ চলছিল। রিমি মাথা নিচু করে আস্তে আস্তে চোখ খুললো। কাঁপা কাঁপা গলায় বলল, দেখুন, আমি আসলে আমি তো এখনো তোমার সাথে কিছুই করিনি, কিন্তু এখন করব বলেই আরো কাছে চলে গেলাম। ছিটে ফোটাও যে দূরত্ব ছিল সেটাও নেই। রিমি পালে দেয়ালেই ঢুকে যায় এমন অবস্থা। আমাকে দু হাত দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেই আমিও দুই হাত দেয়ালের সাথে চেপে ধরলাম। কি করছেন আপনি? দেখুন, আমি কিন্তু। তুমি কিন্তু কি? তখনই কেউ দরজা খুলে ভিতরে ঢুকলো। আমি আর রিমি দুজনেই ঘাড় ঘুরিয়ে তাকালাম। রিমির চোখ বড় সড়ো হয়ে গেল দরজার কাছে দাঁড়ানো মেয়েটিকে দেখে। সুমনা আমাদের এই অবস্থায় দেখে অপ্রস্তুত হাসি দিয়ে বলল, ওহো, বড্ড ভুল সময় ভুল জায়গায় এন্ট্রি নিয়ে নিয়েছি। সমস্যা নেই, তোরা তোদের কাজ চালিয়ে যা। বলে সুমনা দরজাটা লাগিয়ে দিল। ভুল বোঝারই কথা সুমনার। এমন এক পরিবেশ তৈরি হয়েছিল। রবিনের কোনো রিয়াকশন নেই। অন্য কেউ হলে হাত ছেড়ে সরে দাঁড়াতো, কিন্তু আমার দিকে রাগে কটমট করে তাকিয়ে আমার হাত ছেড়ে দিল আর বলল, আমি তোমাকে পরে দেখে নিচ্ছি। আমি একটা ঢোক গেলাম। আমার হাত দুইটার দিকে তাকালাম, একদম লাল হয়ে গেছে। সত্যি রক্ষস একটা। মুখটা ভেটকি মাছের মতো করে রাখলাম। আসলে দরজাটা আমিই ভুল করে হালকা খোলা রেখেছিলাম। আমি ঢোকার সময় ভালো মতো খেয়াল করে আটকাইনি। নিজের রুমে থেকে একটা টি শার্ট পরে বের হলাম। রিমির দিকে রেগে তাকিয়ে দরজা খুলতে গেলাম। সাথে সাথে রিমি রুমে চলে গেল। দরজা খুলতে সুমনা বলল, কাজ কমপ্লিট বলেই হাসতে লাগলো। তুই এখানে কেন এখন? সুমনা আমাকে জ্বালানোর জন্য বলল। কেন ডিস্টার্ব করলাম? বলে মুচকি মুচকি হাসতে লাগলো। ওই রকম কিছুই না। কবে যে শুনবো ওইরকম কিছুই। বলেই হাসতে লাগলো সুমনা। আমি দরজা থেকে সরে এসে সোফায় বসলাম। সুমনাও ঢুকলো। সোফায় বসে বসে মুচকি এসে বলল, তোর সিনিয়র বউ কই? আহারে, বেচারি মনে হয় লজ্জা পেয়েছে। তুই থাক, আমি দেখা করে আসি ওর সাথে। এমনিতেও আমি তোর চেহারা দেখতে আসিনি। আর তুই আমাকে না নিয়ে আগে আগে অফিস থেকে এসে পড়লি কেন? আমি কোনো উত্তর দিলাম না। আমি রুমে বসে টেনশনে পায়চারি করছিলাম। উনি নাকি আমাকে পরে দেখে নেবে। আর পারি না, ডেলি ডেলি এমন হার্ট অ্যাটাকের চেয়ে একবারে ওপরে চলে যাওয়া ভালো না। সুমনা রুমের সামনে এসে হাসি মিশ্রিত কণ্ঠে বলল, হাই ভাবি, আমি সুমনা, রবিনের ফ্রেন্ড। আমি রিমি। সুমনা রুমে ঢুকতে ঢুকতে বলল, আমি জানি তুমি রবিনের বউ। লাস্ট কথা শুনে মুখের হাসি উড়ে গেল। মনে মনে বললাম, বউ না ছাই। রবিন এসে রুমে ঢুকতে ঢুকতে বলল, ডিনার করে যাবে? আমি খাবার অর্ডার করেছি, এখনই চলে আসবে। সুমনা বলল, ওকে। তারপর সুমনা আমার দিকে তাকালো, বলল, তারপর বলো, কেমন যাচ্ছে দিনকাল? আমি মিথ্যা হাসি দিয়ে সুন্দর মতো মিথ্যা বললাম, অনেক ভালো। সুমনা হুট করে এসে আমার মুখ ধরে ভালো মতো দেখে বলল, খারাপ না, সাদিয়ার সাথে অনেক ভালো। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। সাদিয়াটা কি? শাশুড়ি আম্মাও বলেছিল। তিনজন একসাথে ডিনারে বসলাম। কেউই কোনো কথা বলছি না, বলবোই বা কি। সুমনা কয়েকটা কাজের কথা বললো আমার সাথে। রিমি আগে খাওয়া শেষ করে কিচেনে চলে গেল প্লেট রাখতে। তখন সুমনা মুচকি এসে আমাকে বলল, যাই বলিস, তোর সিনিয়র বউটা কিন্তু অনেক সুন্দর রে। আমি যেন কানেই শুনিনি, এমন ভান করলাম। খাওয়া শেষে সুমনা চলে গেল। আমি সুমনাকে নিচ পর্যন্ত এগিয়ে দিতে গেলাম। হঠাৎ বাঁ পাশে একটা রুমে চোখ পড়ল। এটা কিসের রুম দেখার জন্য রুমের দরজাটা ঠেলেই ঢুকলাম। হাঁ হয়ে গেলাম। রুমে অনেকগুলো পেইন্টিং টাঙানো, সেগুলো অনেক সুন্দর। ঘুরে ঘুরে দেখতে লাগলাম। আসলে সবগুলো পেইন্টিংই অনেক সুন্দর। একটু কোনায় তাকাতেই দেখলাম একটা ছবি ফেলে রাখা। আমি এগিয়ে গেলাম ছবিটার দিকে। কাছে গিয়ে হাঁটু ভাঁজ করে বসলাম আর ছবিটা দেখতে লাগলাম।
একটা মেয়ের ছবি আঁকা। মেয়েটা অনেক সুন্দরী, মেয়েটার মুখে সুন্দর হাসি। কি মেয়েটা? সাদিয়া নাকি? রবিন ছবি আঁকতেও জানে? যাই হোক, আমি উঠে দাঁড়িয়ে বের হতে যাব, এমন সময় ডাস্টবিনে চোখ পড়ল। একটা ছবি ছিঁড়ে কেউ ফেলে রেখেছে। আমি ছেঁড়া টুকরোগুলো জোড়া লাগিয়ে দেখলাম, তারপর রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। বাসা থেকে বের হবো এমন সময় ফোনটা বেজে উঠলো সুমনার কল। হ্যাঁ সুমনা। কই তুই আয় তো। হ্যাঁ আমি আছি। একটা নিঃশ্বাস ছেড়ে চিন্তা করতে লাগলাম যে কি করা যায়। উনি ভোরে উঠে সব রান্না করে যান, না হলে রান্না করা যেত। আমি তো নাস্তাই করিনি। খাবার টেবিলের দিকে গেলাম, দেখলাম নাস্তার মেনু রুটি আর সবজি। যাক, চলবে। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ঠোঁটের কাছে 2 আঙুল ধরে চিন্তা করতে লাগলাম কি করা যায়। ওই পেন্টিং আঁকা রুমটায় যেতে ইচ্ছা করলো, তাই আবারও ওই রুমটায় ঢুকলাম। অফিসের দরজায় টোকা পড়লো, দেখলাম সুমনা এসেছে। তুই এই প্রজেক্ট কমপ্লিট করতে পারবি? না হলে আমাকে দিয়ে দে। তোর কেন মনে হলো আমি পারবো না? পারবি না এমন না, জাস্ট বিজনেসের জায়গায়, আর পার্সোনাল প্রবলেম আলাদা বিষয়। যাক ভালো তাহলে। যাই হোক, চল মিটিং আছে, আজ মেবি জলদি বাসায় যাওয়া যাবে। হ্যাঁ চল। ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। সবে সন্ধ্যা হয়ে এসেছে, চাঁদ মামা মেঘের পেছনে লুকিয়েছে। রুমে থাকতে আর ভালোই লাগছিল না, দম বন্ধ হয়ে যাবে এরকম অবস্থা হচ্ছিল। তাই দরজাটা আমি একটু খোলা রেখে ছাদে চলে এসেছি। আমি আশেপাশে দেখতে লাগলাম। সোজা তাকাতেই দেখলাম গেটের একটু পাশে একটা গাড়ি, আর সেই গাড়ির সামনে হালকাভাবে ভর দিয়ে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। অন্ধকার নেমে আসলে রাস্তার লাইট আর গেটের সামনে লাইটের কারণে নিচের সব কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে। মেয়েটাকে চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি মনে পড়ছে না। মনে করার চেষ্টায় মেয়েটার দিকেই তাকিয়ে রইলাম। হঠাৎ দেখলাম মেয়েটা হেঁটে এসে অন্য একটা গাড়ির সামনে দাঁড়িয়ে গেল। আমি হাঁ হয়ে গেলাম। মেয়েটার কি ভয় ডর নেই? এভাবে অন্য একটা গাড়ির সামনে দাঁড়িয়ে গেল। গাড়িটা ভাগ্যের সময় মতো থেমেছিল, কিন্তু একটু খেয়াল করতে দেখলাম থেমে যাওয়া গাড়ি থেকে রবিন নেমে আসলো। আমি অবাক হয়ে বিষয়টা বোঝার চেষ্টা করলাম। রবিন নেমে আসতেই মেয়েটা এসে রবিনের মুখোমুখি দাঁড়িয়ে কিছু বলতে লাগলো। অল্প কয়েক কথা হতেই রবিন নিজের গাড়ির দিকে ঘুরতেই মেয়েটা পেছন থেকে রবিনকে জড়িয়ে ধরল। সেই মুহূর্তে আমি হাই তুলছিলাম, কিন্তু ওই ঘটনা দেখে হাঁ করেই রয়ে গেলাম, আর আমার চোখ কপালে উঠে গেল। এই মেয়ে ফ্রেন্ড হবেই না তাহলে? আরও অবাক হয়ে চিন্তা করলাম, তার মানে এখন কি দাঁড়ালো বিষয়টা? এখন আমার আছে দজ্জাল শাশুড়ি, গরিলা বর, আর এই সুন্দরী সতীন। বাহ রেমি বাহ, তোর মতো কপাল কি আর সবার হয় রে? বাহ বাহ বাহ। হাঁ করা অবস্থাতেই ছাদ থেকে নামতে লাগলাম। আমি ভীষণ রেগে গেলাম সাদিয়ার বেহায়াপনায়। কি করছো কি তুমি? আমি ভুল করেছি, কিন্তু সেই ভুলের কারণে তুমি এত বড় একটা সিদ্ধান্ত কিভাবে নিলে? বুড়ি মেয়েটাকে বিয়ে করে নিলে? চুপ করা একদম। রিমির ব্যাপারে একটা কথা বলার আগে ভেবে বলবে। সাদিয়া আমাকে তাও জড়িয়ে ধরে রইল, এই জন্য হ্যাকচ্যাকটার টানে হাত ছাড়িয়ে নিলাম ওর। তোমার নাটক বন্ধ করো, ভুল তো আমার ছিল। আমি তোমাকে চিনতে ভুল করেছি, সুবিধাবাদী মেয়ে তুমি। আমার ভুল হয়েছে। এখান থেকে চলে যাও, আমি তোমায় দেখতে চাই না। এরপর রবিন চলে এলো গাড়ি নিয়ে। বাসায় এসে দেখলাম রিমি টেবিলেও খাবার গরম করে রেডি করতেছে, কিন্তু আমার মাথায় রাগে আগুন চলতেছে। আমার বউ আমার সিনিয়র, তাতে ওর কি? রিমির মতো ভালো মেয়েকে ও এসব বলার সাহস পায় কিভাবে? রিমি প্লেট নিয়ে বসতে বসতে আমরা রুমের দিকে বারবার তাকালো। ভ্রুকুচকে মনে মনে বললাম, লাইট তো জ্বলছেই, খাবেন না উনি? প্রতিদিন তো এই টাইমে ডিনার করেন। পরক্ষণেই ভাবলাম আমার কি, ডিনার সেরে চিন্তা করতে লাগলাম সব ফ্রিজে ঢোকাবো কিনা। উনি তো এখনও ঢং করে খেতে আসেনি, কি করব? ওনার রুমে যাব জিজ্ঞাসা করতে, এই যে শোনো, খাবে না? একদম আমার কাছেও আসবে না আজ। অন্যের রাগ আমার উপর কেন ঝাড়ছেন? ও এই কথা বলতেই আমি রেগে ওর দিকে তাকালাম। ও ভয় পেয়ে আর দাঁড়ালো না, চলে গেল। ভাল লাগে না, খালি রাগ দেখায়। আস্ত হেঁটে ওই কোনাটার রুমটায় আবারও ঢুকে গেলাম। দেখতে দেখতে হঠাৎ আবারও সেই কোনার ছবিটার দিকেই নজর পড়ল। এগিয়ে গিয়ে হাতে নিলাম ছবিটা এক হাত দিয়ে একটু পরিষ্কার করে নিলাম।
হঠাৎ খেয়াল হলো যে মেয়েটা আজ এসেছিল। ছবিটা ভালো করে দেখছিলাম, তখনই ফট করে রুমে রবিন ঢুকলো। আমি টের পেয়েই চোখ বড়সড় করে হাতের ছবিটা শক্ত করে চেপে ধরে পেছনে তাকালাম। রবিনের মুখের রাগে ভাবে বলে দিচ্ছে আমার এখানে ঢোকাই উচিত হয়নি। মানা করেছিলাম না? আমি রাগে রিমির হাত দুইটা ধরে বললাম। ওর হাত এত জোরে ধরলাম যার কারণে ছাড়ানোর চেষ্টা করে বলল, উফ, ছাড়ো না আমাকে। রাগ বাড়তেই আমি রুম থেকে বের হয়ে বসার ঘরে গেলাম। মেয়েটা কাটা হাত নিয়ে শুয়ে পড়েছে। এত অবশ না, এই মেয়েকে ভালো না বেঁচে থাকা যায় না। এসব ভাবতে ভাবতে ওর হাতে ব্যান্ডেজ করে দিলাম। আমি ওর এক হাত বাহু ধরে টানতে টানতে ডাইনিং এর সামনে এনে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। আমার ধাক্কায় তাল সামলাতে না পেরে ডাইনিং টেবিলের সাথে ধাক্কা খেলো আর ডান হাত গিয়ে পড়লো টেবিলের গোল টিনের গ্লাসের মধ্যে সাজিয়ে রাখা ছুরির উপর। সাথে সাথে ডান হাত কেটে রক্ত বের হয়ে গেল। সেই গোল টিনের গ্লাসটা সহ এর ভিতরে ছুরি কাটা চামচগুলো নিচে পড়ে গেল। রিমি ওর বা হাত দিয়ে ডান হাত চেপে ধরলো। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো ওর। জানি না কেন আমি আর দেখতে পারলাম না ওর চোখের পানি। খুব কষ্ট হলো। আমি রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। টেবিলের খাবারগুলো ওভাবেই পড়ে আছে। আমি ব্যথায় ঠোঁট কামড়ে ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। তারপর কিচেনের কাছে গিয়ে ট্যাপ ছেড়ে হাতটা ট্যাপের নিচে ধরলাম। চোখ থেকে এখন আর পানি পড়ছে না। অনেক সময় ওভাবেই হাতের ট্যাপ নিচে রেখে ট্যাপের দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পর হাতের রক্ত পড়া বন্ধ হয়ে গেল। ট্যাপ বন্ধ করে এসে সোফায় বসলাম। একটা বিরক্তির নিঃশ্বাস ফেলে নিজের জীবনের জন্য উপহাসের একটা হাসি দিলাম। এতিম মেয়ে, বাবা মার ভালোবাসা পায়নি, অন্য কেউ ভালোবাসবে সেই আশাই নেই। সোফার পিছনে যে ছোট্ট বালিশ ছিল সেটা মাথার নিচে নিয়ে জড়সড় হয়ে শুয়ে পড়লাম। অল্প সময়ের মধ্যেই ঘুমিয়ে গেলাম। আজ একটু আগেই ঘুম ভাঙলো। উঠে বসে ডান হাত দিয়ে চোখ ডলতে গিয়ে দেখলাম সাদা কিছু একটা দিয়ে কাটা জায়গাটা ব্যান্ডেজ করা। পাশেই টি টেবিলে একটা স্যাভলন ক্রিম রাখা। তারপর ডান হাতটা নিজের চোখের সামনে ধরে হাঁ করে রইলাম। ব্যাপারটা কি? আমি তো রাতে এমন কিছু বেঁধে ঘুমাইনি তাহলে? অবাক চোখে রবিনের রুমের দরজার দিকে তাকালাম আর মুখ দিয়ে বলে উঠলাম, উনি করেছেন? সন্ধ্যায় জলদি বাসায় আসলাম। খেয়ে দিয়ে কাজে বসে পড়লাম। রিমি ঘুম ঘুম ভাব আসে, তাই ছোট বালিশের মতো জিনিসটা মাথার নিচে দিয়ে আমার কাজ দেখতে লাগলো। আর আমি কোনো ক্লান্তি ছাড়াই কাজ করে যাচ্ছি। কখন ঘুমিয়ে পড়েছিলাম টেরও পেলাম না। সকালে চোখ খুললাম। আমার পায়ের কাছে ভারী ভারী লাগছে কেন? চোখ নামিয়ে তাকাতেই অবাক হলাম। রবিন ঘুমিয়ে আছে, তাও আবার আমার পায়ের ওপর। আর কোনো জায়গা পাননি? এমনি শান্তি নেই, তার ওপর আবার এই নবাব শুয়ে আছেন, পা ঝিঝি করছে। কি করব? ডাকলে কি আবার রেগে যাবে? উঠে বসতেও পারছি না, কি করব বুঝতেই পারছি না, তাই শুয়ে রইলাম। পা হালকা নাড়াচাড়া করার চেষ্টা করতেই রবিন ঘুমের ঘোরেই পাটা আলতো করে টেনে নিল। আমি এই কাণ্ড থেকে অবাক হয়ে হাঁ করে মুখ থেকে একটা হাঁফ ছাড়লাম। 30 মিনিট হলো মহারাজ এখনো ঘুমোচ্ছে আমার পায়ের ওপর। আমি ওর মুখের দিকেই তাকিয়ে আছি, যদি একটু উঠতো, কিন্তু ওঠার নামই নেই। একটু পর ঘুম ভাঙলো। কিছুক্ষণ পরে আমি মাথা নাড়িয়ে চোখ খুললাম। রিমি আমার দিকে তাকিয়েছিল, তাই চোখে চোখ পড়লো। ও লজ্জা পেয়ে সাথে সাথে চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। আমি কোথায় আছি বুঝতে পেরে ফট করে মাথা তুলে উঠলাম। টেবিলের উপর থেকে মোবাইল নিয়ে দেখলাম অনেক দেরি হয়ে গেছে। তাড়াহুড়ো করে গোসলে গেলাম। আমি কিছুক্ষণ পর রবিনের রুমে ঢুকলাম। ও গোসল করেছে এখনো। মনে করেছিলাম গোসল শেষ। যাক, কি আর করার। ফিরে আসতে যাব এমন সময় রবিনের ফোন বেজে উঠল। আমি ফিরে তাকালাম, ফোনটা বিছানার উপরে রাখা। আমি খালুর ফোন হতে পারে মনে করে এগিয়ে গেলাম। কাছে গিয়ে দেখলাম আমার ধারণা ভুল। সাদিয়া নামের কেউ ফোন করেছে। দেখতে দেখতে ফোনটা বাজা বন্ধ হলো। আমি বের হবার জন্য ঘুরলাম, সাথে সাথে রিং বেজে উঠল। তবে এটা মেসেজের রিংটোন। ঘুরে তাকালাম, দেখলাম ওই মেয়েই দিয়েছে। শুধু এইটুকুই লেখা দেখলাম, ফোন কেন ধরো না? প্লিজ দয়া করে আজ রাতে দেখা করো। আমি এরপরেও হয়তো কিছু ছিল, কিন্তু পুরোটা ফোনের ডিসপ্লেতে এলো না। ফোনও তো লক করা, না হলে বাকি অংশ পড়ে নিতাম। শাকচুন্নি মেয়ে রাতে কিসের জন্য দেখা করতে চাচ্ছে আমার বরের সাথে? সাথে সাথে আর একটা মেসেজ আসলো। এবার লেখা, আই রিয়েলি লাভ ইউ।
আমায় বুঝিয়ে বলতে তো দাও। আমি মুখ হাঁ হয়ে গেল মেসেজটা দেখে। আর বুঝতে বাকি রইল না এই মেয়ে সেই সাদিয়া। বাহ, ভাজা জীবনের সাথে সাদিয়া নামক সতীন ফ্রি। এখন প্রশ্ন হচ্ছে এই যে অ্যাফেয়ার চলছে সেটা কি আমি আমার গুণধর শাশুড়িকে জানাবো না? ওনার তো জানা দরকার তাই না যে কেমন ছেলে ওনার। কিন্তু তার ফোন নাম্বার কই পাবো? ফোনে তো পাসওয়ার্ড দেওয়া। আমি বাথরুমে দরজা খুলে বের হয়ে রিমিকে দেখেও না দেখার ভান করে কাবার্ড থেকে শার্ট বের করতে ব্যস্ত হয়ে গেলাম। হঠাৎ খেয়াল করলাম রিমি ফোনের কাছে দাঁড়িয়ে আছে। ফোনটা নিয়ে এদিকে আসতে বললাম, শুলো না। কি আর করার, আমি এগোলাম ওর দিকে। আপনার কি লজ্জা শরম কিছুই নাই? মেয়েদের কাছে আসেন খালি। তোমার এত লজ্জা তো আমার জিনিস নাও কেন? আপনি আমাকে নির্লজ্জ বললেন? নির্লজ্জ তো তারাই যারা অ্যাফেয়ার করে বেড়ায়। বলেই রিমি মুখ ভেঙচে দিল। আমি রেগে গিয়ে ওর হাত চেপে ধরে বললাম, কি বললে? আবার বলো তো। আর লাগছে আমার, ছাড়ুন। এক হাতের তো 12 বাজিয়ে দিয়েছে, এখন এই হাতের কবজিটাও যদি যায় আমার খাওয়াও বন্ধ হয়ে যাবে। ভালোই ভালোই হাত ছাড়ুন, নইলে কিন্তু কি? আবার হাত টেনে ছাড়াতে গেল ও। আমি আরও শক্ত করে ধরলাম। ও খেপে গিয়ে হাতে জোরে একটা কামড় বসিয়ে দিল। আমি কোনো শব্দ করলাম না। বউটা আমার পাগলাটে খুব। আমি ওর হাত ধরে রাখলাম, ছাড়লাম না। ও কিছু বোঝে ওঠার আগেই আমি হাত দিয়ে রিমির চুলগুলো ঘাট থেকে সরিয়ে দিলাম। কি করছেন আপনি? তুমি কামড় দিলে তো, এবার আমার পালা। বলে আমি রিমির ঘাড়ে কামড় বসালাম। আমি ব্যথা পাচ্ছি। হচ্ছে কি এসব? আর যদি কখনো কামড়িয়েছ তাহলে আমার কামড়টা ঘাড়ে না, ঠোঁটে পড়বে। কেন? আপনার সাথে আছে না, তাকে যে কামড়ান, আমার কাছেও আসবেন না। রিমি কখনো সাদের কথা বলেনি। হঠাৎ করে সাদের কথা কেন বললো বুঝলাম না। এর মধ্যে অফিস থেকে ফোন এলো সুমনার। হ্যালো রবিন, তুই কই রে? জলদি অফিসে আয়, একটু ঝামেলা হয়েছে। অফিসের সাদিয়া এসে বসে আছে। এ কথা শুনে আমার মেজাজটা গরম হয়ে গেল। আমি রিমিকে ছেড়ে অফিসের উদ্দেশ্যে জলদি বেরিয়ে পড়লাম। অফিসে পৌঁছে দেখি আমার চেয়ারে সাদিয়া বসে আছে। সাদিয়া, তোমার আসলে বোঝা উচিত, ও এখন অন্য কারো স্বামী। এটা আমার আর রবিনের ইন্টারনাল ব্যাপার, তুমি না গলাতে আসবে না। আর রইল তোমার রিমি, ওই এতিম ফকিন্নিকে রবিন ডিভোর্স দিয়ে দেবে। আমি আর সহ্য করতে পারলাম না। সাদিয়ার গালে জোরে একটা চড় বসালাম। তোমার সাহস কি করে হয় রিমির ব্যাপারে এইসব বলার? রিমি আমার স্ত্রী, আর যখন তোকে আমি ভালোবাসতাম তখন তো তুই অন্য একটা ছেলের সাথে চলে গিয়েছিলি। তুই ভাবলি কি করে রিমিকে ডিভোর্স দিয়ে তোর মতো একটা নষ্টা মেয়েকে আমি বিয়ে করব? তুমি আমার গায়ে হাত তুললে রবিন? হ্যাঁ, তুলেছি। আর ভুলেও যদি রিমির নামে বাজে কথা বলার সাহস দেখাস, সামনেও তুলবো। তারপর সাদিয়া কাঁদতে কাঁদতে অফিস রুম থেকে বেরিয়ে গেল। অনেক হয়েছে রবিন, এবার তোর বউয়ের সাথে সম্পর্কটা স্বাভাবিক কর। আমি আর কিছু বললাম না। আজকের মিটিং ক্যান্সেল করে বাসায় আসলাম। গোসলে যেতে যেতে রিমিকে বললাম, রেডি হও, আমরা বাড়ি যাব। রিমি কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকার পর খুশিতে চিৎকার করে উঠল। পরদিন সকালে আমরা বাড়ি গেলাম। দরজা খুলে মা আমাদের দেখে অবাক হয়ে গেল। তুই বউকে রেখে যেতে এসেছিস? বউ রেখে কই যাব? বউ ছাড়া আমি থাকবো কিভাবে? এই দেখি ভূতের মুখের রাম নাম। কিরে রবিন, বলেছিলাম না তোরে ওকে পছন্দ হবেই? হ্যাঁ খালো, তোমায় ঘুষ দিয়ে টুরে পাঠিয়েছি। সব ঠিক না হয়ে উপায় আছে? হ্যাঁ রে, এখন তোরাও দুজন মিলে একটা ট্যুর দিয়ে ফেল, যাকে বলে হানিমুন ট্যুর। হ্যাঁ হয়েছে, তোদের আজে বাজে কথা রাখ। কখন থেকে দরজার মুখে দাঁড়িয়ে আছিস? যা রুমে যা, রুমে যেয়ে রেস্ট নে। আমরা আমাদের ঘরে চলে আসতেই মা বললেন, যাক, শেষমেশ ছেলেটার মাথা থেকে ওই সাদিয়া নামের শয়তান মেয়েটার ভূত সরেছে। আরে দেখতে হবে না মেয়ে কে পছন্দ করেছে? ছেলের চেয়ে সিনিয়র দেখেই মেয়ে বড় সংসার সব সামলে রাখতে পারবে ভালোভাবে। মেয়েটার দেখি বুদ্ধি শুদ্ধিও হয়েছে। আমরা আমাদের রুমে চলে গেলাম। রুমে গিয়ে জামা ব্লেজার খুলে খাটের উপর রাখতেই রিমি চেঁচিয়ে উঠল, তুমি না বলেছিলে খালুকে ঘুষ দাওনি? খালু যে সবার সামনে বলল ঘুষ দিয়েছ, তাহলে সেদিন আমার সাথে মিথ্যা বললে কেন? এত কথা বলো না তো, পর্দাটা টেনে দাও, ঘরে আলো ঢোকুক। রিমি আর কথা বাড়লো না, কিন্তু গাল ফুলিয়ে রাখলো। তারপর পর্দাটা সরিয়ে দিয়ে জানালাটা খুলতেই একটা প্রজাপতি রুমে প্রবেশ করলো। প্রজাপতি দেখে রিমি বলল,
ঘরে অতিথি আসবে। তুমি কি করে বুঝলে? আরে দেখছো না, প্রজাপতি প্রজাপতি আসলে ঘরে মেহমান আসে। আচ্ছা, তো তুমি এত তাড়াতাড়ি ঘরে অতিথি আনার কথা ভেবে ফেলেছো? ওমা, আমি কেন ভাবতে যাব? এটা তো মুরব্বিটা বলে। আমি গিয়ে পর্দাটা আবার টেনে নিলাম। রিমি তাই দেখে রেগে গিয়ে বলল, আরে আরে, কি করছো? এই মাত্রই না পর্দাটা সরালাম। আমি ওর প্রশ্ন উত্তর না দিয়ে রিমির কাছে চলে এলাম। রিমিকে পাজা কোলে করে তুলে নিয়ে খাটে শুয়ে দিয়ে বললাম, চলো তাহলে আমরা একটা অতিথি এনে ফেলি। এই ছি ছি, না, আমি সে অতিথির কথা বলিনি। যাও যাও, তোমার তো সাদিয়া আছে। তুমি কি আমায় ভালোবেসে ফেলেছো? খুব জেলাস ফিল হচ্ছে। মোটেও না, যাও। আমি রিমিকে ছেড়ে উঠে যেতে নিলে ও আমার গলা চেপে ধরে বলল, আমি আমার বরকে কোথাও যেতে দেবো না। আমি রিমিকে জড়িয়ে ধরে হেসে ফেললাম। ওরই আমার পাকড়ি বউ, আমিও তোমার ছেড়ে কোথাও যাব না। সাদের মতো মেয়ের সাথে তো প্রশ্নই আসে না। তুমি আমার উপর ভরসা রাখতে পারো, আমি সবসময় তোমাকে ভালোবেসে আগলে রাখবো। রিমি কান্না করে দিল আর আমার বুকে মুখ লুকিয়ে কাঁদতে কাঁদতে বলল, বাবা মা মারা যাওয়ার পর কেউ ভালোবাসেনি, তুমিও যখন ভালোবাসতে না তখন খুব কষ্ট হতো। আমি রিমির কপালে চুমু খেয়ে বললাম, কাঁদে না পাগড়ি, আমি আর কষ্ট দেব না। এভাবেই শেষ হলো আরও একটি ভালোবাসার গল্প। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ। আর কিছু বলার নাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।